আমরা মিটিগেটিং পলিসি নিতে পারি, যাতে প্রিভেন্টিভ পলিসি নিতে পারি, প্রিএমটিভ পলিসি নিতে পারি। এবং সেই ক্ষেত্রে যেমন এখন এই বর্তমানে একটা মিশন এসেছে মনে হয়, আমি নিউজ পেপারও দেখলাম যে তারা লুকিং এট আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করছে স্টক মার্কেটের ইম্প্যাক্ট অন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর কি হয়েছে। অ্যাবসলিউটলি এসেনশিয়াল থিং, এটা অ্যাসেস করাটা দরকার এবং খুব তাড়াতাড়ি করে ফেলা দরকার, যাতে সরকার রাইট পলিসি নিতে পারে। তারা একটা আই থিঙ্ক একটা অ্যাডভাইজারও প্লেস করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে টু গুড দেম সুপারভিশন ইস্যুতে, কারণ ব্যাংকিং সুপারভিশন আমাদের একটা বড় উইকনেস আমি বলবো, এবং ইট হ্যাজ বিকাম এ বিগার প্রবলেম নাও। সুপারভিশনটাকে স্ট্রেংথেন করতে হবে। এটা কি একটু নতুন করে আসছে কথাটা যে সুপারভিশনটা অনেক স্ট্রেংথেন করা দরকার? আমরা তো শুনছি যে আমাদের ব্যাংকিং সেক্টর খুবই ওয়েল রেগুলেটেড, ওয়েল মনিটরড। কিছু প্রবলেম দেখা দিয়েছে ক্যাপিটাল মার্কেট প্রেক্ষিতে, ক্যাপিটাল ব্যাংকিং সেক্টরকে প্রোটেক্ট করতে করার ব্যাপার থাকতে পারে, এবং এটা যে কারণেই হয়ে থাকুক এটা এখন থেকে এটাকে রেকটিফাই করতে হবে। এবং সেই জন্য যে কোনো অ্যাডভাইস নেওয়ার সেটা আমাদেরকে নিতে হবে, এবং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের সাথে করে আমাদের ক্যাপিটাল ব্যাংকের ক্যাপিটাল বেস যাতে কমে না যায়। কারণ আমাদের রিস্ক ওয়েটেড করার পরে এখনকার অ্যাসেট কন্ডিশনের কোয়ালিটির ভিত্তিতে যদি আমাদের যদি অ্যাসেট লস হয়ে থাকে, সেটা কিভাবে আবার সেটাকে বৃদ্ধি করতে হবে ভবিষ্যতে, সেসব প্ল্যান বাংলাদেশ ব্যাংককে এখন থেকে নিতে হবে। কারণ উইক ফাইন্যান্সিয়াল সিস্টেম ক্যানট সাপোর্ট এ স্ট্রং ইকোনমি। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যে করেই হোক শক্ত রাখতে হবে এবং দৃঢ় পায়ে খাড়িয়ে থাকতে হবে। আমাদের অনেক রকমের উইকনেস আছে, সেটাতে আমি যাব না, তবে আমি দু একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই যে যদিও আমরা গ্রোথের প্রবৃদ্ধির হারকে কমাতে কোনো মতেই চাই না, তবে আমাদের মনে রাখতে হবে কতখানি ক্রেডিট আমাদের এই গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি যদি ভারতের দিকে তাকাই, ভারত 8.5 থেকে 9% গ্রো করতে যাচ্ছে এবং হয়তো আগামীতে আরো বেশি করবে। তাদের হিস্টোরিক্যাল যদি আমরা ক্রেডিট এক্সপেনশন দেখি 17, 18, 19% তাদের ক্রেডিট এক্সপেনশন। আমাদের কেন 29% দরকার হবে 7% গ্রোথের জন্য? কোনো মতেই হওয়া উচিত না। তো ক্রেডিটের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকতে পারে এবং এটা জেনুইন কোয়েশ্চেন। সেটা কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধু ক্রেডিট দিলেই গ্রোথ হয় না, এটা তখন অন্যান্য অ্যাসেট মার্কেটে চলে যায়, যে কারণে অ্যাসেট প্রাইস বাবল ক্রিয়েট করে, এবং আমাদের রিয়েল এস্টেট বাবল কিন্তু এখনো আছে, এবং এটা একটা প্রবলেম ভবিষ্যতে যেটাকে আমাদের ফেস করতে হবে। তো সেটা একটা আছে সমস্যা। প্লাস এটা দেখুন এখন স্টক মার্কেট থেকে টাকাটা এখন এক্সচেঞ্জ মার্কেটে চলে আসতে পারে, এখানে একটা টেনশন ক্রিয়েট করতে পারে। তো লিকুইডিটি ইজ অলওয়েজ এ প্রবলেম, লিকুইডিটিকে কমিয়ে রাখতে হবে। সে কারণে একটা বড় জিনিস সিদ্ধান্ত, যেটা আমার মতে সবসময় ভুল সিদ্ধান্ত ছিল, যে ওই লেন্ডিং রেটকে ফ্রিজ করে রাখা 13%, সেটা সরকার বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যাবলিশ করে দিয়েছে, এবং এটা যত তাড়াতাড়ি করা সম্ভব উচিত ছিল, বাট করা হয়েছে এখন দেরিতে হলেও। ইটস রাইট মুভ, এবং আমাদেরকে ক্রেডিট মার্কেটকে আরো স্মুথলি ফাংশন করতে দিতে হবে। প্রাইসিং অফ লোন যেন ঠিক মতো হয়, আলটিমেটলি প্রাইসিং এর থ্রুতেই অ্যালোকেশনটাকে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা যাবে। সস্তা জিনিসের 3 অবস্থা যেটাকে বলে, সস্তা ক্রেডিট ওই 3 অবস্থাতেই যায়, খুব খারাপ খাতে চলে যেতে পারে। আমাদের সাবধান হতে হবে। মামুনুর সাহেব, একটা কাগজের খবর দেখে আমি আপনার একটু মতামত চাইবো। সেখানে ওই আইএমএফ এর কথা বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা তারা করছে এবং বেশ কিছু পরামর্শ তারা দিয়েছে। তার মধ্যে যেমন আছে যে ঋণ প্রবাহের গতি আরো রেস্ট্রিক্ট করা, ভর্তুকি কমাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলছে তারা, বিদ্যুতের মূল্য বৃদ্ধি কার্যকর করার পরামর্শ দিচ্ছে, সুদ এবং বিনিময় হার নির্ধারণে নমনীয়তা বাড়াতে বলেছে, এবং ব্যাংকিং খাতে যে রিফর্ম মেজার্স বা ইনিশিয়েটিভ আছে সেটাকে আরো এক্সপিডাইট করতে বলছে। যে এটার প্রেক্ষিতে আপনার এগুলো তো কোনোটাই কিন্তু নতুন। আপনার মনে আছে যে মালয়েশিয়াতে, এশিয়াতে সবচেয়ে বেশি এশিয়ার যে গ্রোথ হিস্ট্রি এবং যেগুলো আমরা দেখেছি ট্র্যাক রেকর্ড, মালয়েশিয়াতে যখন 32% উপরে চলে গেল ক্রেডিট গ্রোথ, তখন কিন্তু মিস্টার মাহাথির মোহাম্মদ উনি একটা মিলিটারি প্রেসিশন নিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে তখন মালয়েশিয়ান রিঙ্গিতকে প্যাক করা হলো, যে আমরা এতটুকু গ্রোথকে আমরা সাস্টেন করতে পারি কিনা। কারণ এই গ্রোথটা কিন্তু ফিবারটা আমার আবার ফিনান্সিয়াল ওয়ার্ল্ডের যাতে উইকনেসটাকে, তার ডেপথ না থাকলে কি হয়, তখন কিন্তু আমরা ভুল, মানে ডক্টর যদি শিক্ষিত না হয় কিন্তু সে কিন্তু ভুল রোগীকে বাঁচাতে, যে রোগীকে আসলে রোগী যে অবস্থায় ছিল তার থেকে ডেটোরেট করে ফেলে তার ইয়েটা। সুতরাং এই যে আইএমএফ বলছে একটা জিনিস, যে আর্থিক খাতকে তো আমার দক্ষ করতে হবে, আর্থিক খাতকে প্রোটেক্ট করতে হবে, আমাদের আর্থিক খাতকে নারিশ করে বাড়াতে হবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে সুদের হার নমনীয় করা, এটা তো অলরেডি আমরা বলেছি না, আমরা স্বাগত জানিয়েছি। কারণ এই সুদের হার নমনীয় না থাকাতে অনেক সময় প্রয়োজনীয় আমদানিও যেহেতু সিলিং করে দেওয়াতে ওটা হচ্ছিল না, কারণ ব্যাংকগুলো ডিপোজিট নিচ্ছে 13%, সে কিভাবে
13% আবার ঋণ দিবে। তখন দেখা যাচ্ছে যে অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো আর এক্সপানশন যাচ্ছিল না কোনো ঋণ সম্প্রসারণে। তারপরে যে জিনিসটা আমরা বলছি যে আমাদেরকে ওভারঅল যে একটা ডিসিপ্লিন আনা, তারপরে যেটা সাবসিডির কথা বলা হয়েছে যে আপনাকে বিদ্যুতের দাম বাড়ানো আমরা সমর্থন করেছি, কারণ আমরা বলেছি যে পিডিবি ঠিক আছে সমস্ত সাপ্লাই করবে, পিডিবি গ্যারান্টি দিচ্ছে পাওয়ার প্ল্যান্টকে, বাট পিডিবির ব্যালেন্স শিটের অবস্থা কি? যদি আমাদের পিডিবি যেহেতু ন্যাশনাল ব্যালেন্স শিটের একটা অংশ, তো পিডিবিতে যদি এক্সপোনেনশিয়ালি যদি তার লস বেড়ে যায়, সেটা আমার বাজেট ডেফিসিটকে, ফিসকাল ডেফিসিটকে প্রভাবিত করবে। ফিসকাল ডেফিসিট কিন্তু ইজ এ কোভেন্যান্ট ফর ডিসবার্সমেন্ট অফ অর এক্সপেডাইটিং মানে আমাদের ইয়েগুলো, আমাদের যে ডেভেলপমেন্ট সাপোর্ট ক্রেডিট গুলাকে। সো স্বাভাবিকভাবে আমরা বলছি যে বিদ্যুতের দাম বাড়ানো কিংবা আমাদের যে লস মেকিং অর্গানাইজেশন গুলো, স্টেট ওন এন্টারপ্রাইজ গুলা, যেগুলোর মাধ্যমে আমাদেরকে বিদ্যুতের দাম বাড়াতে হবে, আমাদের গ্যাসের দাম বাড়াতে হবে, আমাদের সিএনজির দাম বাড়াতে হবে। এছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা 14 টাকায় করে আমরা পাওয়ার কিনবো আর আমরা 3 টাকা 4 টাকা করে বিক্রি করব। এটা তো আমাদের দরকার এখন বিদ্যুৎ, যে কোনো দামে হোক বিদ্যুৎ, কারণ ইকোনমির মধ্যে একটা স্পেস, অপরচুনিটি স্পেস ক্রিয়েট হয়েছে প্রাইভেট সেক্টর গ্রোথের মাধ্যমে। সো দে ক্যান গো আপ টু ইভেন 20 টাকা। আমরা চট্টগ্রামে কেয়ার এনার্জি তার গ্যাস বিক্রি করার জন্য প্রাইভেট সেক্টরের কাছে একটা ওপিনিয়ন ডায়ালগ শুরু করেছিল। প্রাইভেট সেক্টর বলেছে আন্তর্জাতিক দামে আমরা গ্যাস কিনতে রাজি আছি, তারপর আমাদেরকে গ্যাস দাও, কারণ আমাদের ডিমান্ড ফর ডোমেস্টিক মানে গ্রোথ ইজ সো হাই নাও। আমরা যে কোনো ভাবে, আপনি জানেন আমাদের পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টরে হচ্ছে প্রায় 2000 মেগাওয়াট জেনারেট করছি এবং ওইটার কস্ট কিন্তু হাই, তারপরে কিন্তু আমরা উই আর মেকিং হেল লট অফ মানি। দ্যাট মিনস দেয়ার ইজ অপরচুনিটি স্পেস অ্যাভেলেবল। ওকে, একটা শেষ প্রশ্ন, আমি একটা প্রশ্ন অবতারণা করেছিলাম যে সেন্ট্রাল ব্যাংকের রোল নিয়ে আর কি, আপনারাও এই নিয়ে কথা বলেছেন, আপনি নিজেও বলছেন সেন্ট্রাল ব্যাংকের রোল নিয়ে এই বিতর্কগুলো কেন হচ্ছে, মানে এই আলোচনাগুলো কেন হচ্ছে? যে আপনি বলছেন আলোচনা আছে যে আমরা শুনেছি যে তারা বর্গা চাষীদের ঋণ দেওয়ার ক্ষেত্রেই অতি উৎসাহী হয়ে উঠেছে, যদিও সেটা তাদের কাজ নয়। আসলে তাদের ফোকাস কি শিফট হয়ে যাচ্ছে? এটা তো একটা প্রস্তুত যেটা আপনারা অবশ্যই করতে পারেন। আমার মনে হয় যে কোর ফাংশনটাকেই সব ইনস্টিটিউশনই তাদের কোর ফাংশনে ফিরে আসা উচিত। আমরা মনে আছে, আমি যখন আইএমএফ এ ছিলাম আমাদেরও এটা নিয়ে ডিবেট হতো তখন যে আইএমএফ কি ডেভেলপমেন্ট লেন্ডিং এ যাবে কি যাবে না, এন্ড আনসারটা ছিল ডেভেলপমেন্ট লেন্ডিং সেকেন্ডারি, কোর ফাংশন হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফাংশনকে ধরে রাখা। সেরকম সেন্ট্রাল ব্যাংকের মেইন ফাংশন হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি থ্রু প্রাইস স্টেবিলিটি, নাম্বার 1, ইনফ্লেশনকে তাদেরকে কন্ট্রোলে রাখা, সেটা হচ্ছে তাদের নাম্বার 1, ওয়াইল সাস্টেনিং অর সাপোর্টিং গ্রোথ। এই দুটো যদি মেনটেন করতে পারে, এনি সেন্ট্রাল ব্যাংক শুড ডিজার্ভ টু গেট দ্য ফুল ক্রেডিট। এটা করার পরে যদি তারা অন্য কিছু করে অবশ্যই সেটা তাদের করার অধিকার বা থাকবে, কিন্তু এইটাকে যেন কোনো মতে কম্প্রোমাইজ না করা হয়। কারণ কোর ফাংশনকে বাদ দিয়ে সেন্ট্রাল ব্যাংকিং কে সাকসেসফুল বলা যাবে না। ধন্যবাদ, আজকে সময় শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠান শেষ করছি। আমরাও আশা করছি যে সেন্ট্রাল ব্যাংকের যে রোলের কথা বলছেন মনসুর ভাই, এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর যে জোর দেওয়া হচ্ছে, বেশ কিছু আলোচনার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের অর্থনীতিতে কিছু পজিটিভ দিক আছে এবং কিছু উদ্বেগের দিকও তৈরি হচ্ছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির দিকে। সেন্ট্রাল ব্যাংক সহ যারা আরো নিয়ন্ত্রক সংস্থা আছেন, সরকারের কর্তা ব্যক্তিরা আছেন, তারা এদিকে নজর দিবেন এবং অর্থনীতিকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন। আজকে অনুষ্ঠান দেখার জন্য শুভকামনা। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।